আচ্ছা বলো তো, ব্যাকটেরিয়া কি আদিকোষী নাকি প্রকৃত কোষী? ভাইরাস পড়ানোর সময় কিন্তু এরকম একটা প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করেছিলাম। তখন বলেছিলাম ভাইরাস এককোষী নাকি বহুকোষী। ব্যাকটেরিয়াও এককোষী নাকি বহুকোষী এটাতে আমরা আসবো। আর তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাইরাস এককোষী নাকি বহুকোষী বলার সময় অনেকেই এককোষী চিন্তা করেছিলাম, আবার অনেকেই আমরা চিন্তা করেছিলাম কিন্তু বহুকোষী হবে। বাট আলটিমেটলি ভাইরাস কিন্তু অকোষীয় ছিল। তো আজকের প্রশ্নটা হচ্ছে ব্যাকটেরিয়া কি আদিকোষী নাকি প্রকৃত কোষী? সো এইটা আমরা আজকে ক্লাসের মাধ্যমে কিন্তু শিখব এবং ভেঙে ভেঙে প্রতিটা জিনিস বোঝানোর চেষ্টা করব। এবং আরো একটা জিনিস আমরা শিখব যে আদিকোষী এবং প্রকৃতকোষী কারা, এই হাজার হাজার উদাহরণগুলো কিভাবে মনে রাখা যায়। দেখা যাচ্ছে হুট করে যদি তোমাদেরকে বলা হয় ক্লামাইডোমোনাস, এটা আদিকোষী নাকি প্রকৃতকোষী, তাহলে কিন্তু অনেকেই অপ্রস্তুত হয়ে পড়ে যে এই নামই তো অনেকে প্রথম শুনলাম, তাহলে এটা আদিকোষী নাকি প্রকৃতকোষী কিভাবে বুঝবো? তাহলে আদিকোষী আর প্রকৃতকোষী বোঝার জন্য বা কিভাবে আমরা চিনতে পারবো কোনটা আদিকোষী এবং প্রকৃতকোষী এবং ব্যাকটেরিয়া কোনটা, এগুলা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি, আমরা যখন কোষ অধ্যায় পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোষ অধ্যায়ে বলা হয়েছিল যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃতকোষী। এখন আমাদের মাথায় চিন্তা আসতে পারে নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই কেন আদিকোষী আর প্রকৃতকোষী নাম দেওয়া হয়? এই নামটা তো অন্য কিছুর উপর ভিত্তি করেও দিতে পারতো, তাই না? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এমন নামকরণ হওয়ার কারণ কি? এটা যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু বুঝে যাব। তাহলে আমরা দেখে নেই যে কেন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই রকম নাম দেওয়া হয়েছে। এটা জানতে গেলে আগে আমাদেরকে কিন্তু এই দুইটার ইংরেজি নাম আছে দুইটা, বা বায়োলজিক্যাল নেম, বেসিক্যালি ইংরেজি নেম না, বায়োলজিক্যাল নেম আছে দুইটা, সেইটা আমাদেরকে জানতে হবে। আদিকোষী মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল না আদিকোষী, এটাকে আমরা একবারে বলতে পারি প্রোক্যারিওটিক সেল। প্রকৃত কোষী মানে কি? প্রকৃত কোষী মানে হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে প্রকৃত কোষকে আমরা বলতে পারি ইউক্যারিওটিক সেল। তাহলে প্রকৃত কোষ ইউক্যারিওটিক সেল এবং আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কেন প্রকৃত কোষের নাম হলো ইউক্যারিওটিক সেল এবং কেন আদি কোষের নামই বা হলো প্রোক্যারিওটিক সেল। চলো আমরা ভাঙি। আমি আগেই বলেছি যে কোনো জীববিজ্ঞানের শব্দকে যদি আমরা ভাঙতে পারি, তার অর্থের ভিতরে ঢুকতে পারি, তাহলে তার লাভটা কিন্তু সুদূর প্রসারী লাভ হয়। একবারই যে লাভ হয়ে শেষ হয়ে যায় তা না। একবার বুঝতে পারলে অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা দিয়ে কিন্তু নিজেদেরকে পার করে নিয়ে আসতে পারবো, এগিয়ে নিয়ে আসতে পারবো। তো দেখি এখানে প্রোক্যারিওটিক সেল, প্রথমে যদি আমি একটা শব্দ দেখি তাহলে সেটা আসে প্রো, তাই না? প্রো, তারপর আসে ক্যারিও, ক্যারিওটিক একবারে বললাম, আর সেল। তাহলে আমি এই শব্দকে ভাঙলে তিনটা কথা আসতেছে, প্রো, ক্যারিওটিক আর সেল। সেল মানে যে কোষ, এটা জানে না পৃথিবীতে এমন কোনো কেউ নাই। সবাই জানে সেল মানে কোষ, তাই না? সাইট বা সেল এগুলো মানে হচ্ছে কোষ। প্রো মানে কি? আমরা যখন প্রোটোজুওলজি পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে প্রো বা প্রোটো এটা মানে হচ্ছে আদি। প্রো বা প্রোটো মানে হচ্ছে আদি বোঝায়। আদি মানে যেটা অনেক আগে জন্মগ্রহণ করছে, তাই না? সো খেয়াল করি যে প্রো বা প্রোটো মানে সাধারণত বোঝায় হচ্ছে আদি। তো ক্যারিওটিক এটা কি তাহলে? ক্যারিওটিক কথাটা, ক্যারিও এই কথাটা আসছে বেসিক্যালি ক্যারিওন থেকে। তাহলে ক্যারিও কথাটা বেসিক্যালি কোত্থেকে আসছে? ক্যারিও কথাটা প্রথমত আসছে ক্যারিওন থেকে। এই ক্যারিওন মানেই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই ক্যারিওন মানে কি? নিউক্লিয়াস। হ্যাঁ, সো ক্যারিওন মানে নিউক্লিয়াস। তো দেখা যায় এখন আমরা নামটা ভাঙার সাথে সাথে বুঝতে পারছি যে কেন নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই এই প্রোক্যারিওটিক বা আদিকোষী আর ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী নামকরণ করা হয়েছে। কারণ নামের মধ্যেই দেওয়া আছে প্রোক্যারিওটিক সেল। সো প্রো মানে আদি, ক্যারিও মানে নিউক্লিয়াস, সেল মানে কোষ, মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এখানে একটা মজার প্রশ্ন যদি বলি যে আদিকোষী আর প্রকৃতকোষীর মধ্যে কার নিউক্লিয়াস নাই বলতো? অনেকে আমরা বলে দেই যে আদিকোষীর নিউক্লিয়াস নাই, কিন্তু কথাটা কিন্তু ভুল। নিউক্লিয়াস কিন্তু সবারই আছে। প্রোক্যারিওটিক সেল নামের মধ্যেও ক্যারিওটিক বা ক্যারিওন আছে, ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু ক্যারিওটিক বা ক্যারিওন আছে। তাহলে সবার মধ্যেই নিউক্লিয়াস আছে। কেউ আদি নিউক্লিয়াস যুক্ত বা আদি বৈশিষ্ট্য যুক্ত, কেউ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। তো এইটা নিয়ে আমরা একটু পরে আসতেছি, আমরা আগে পরেরটা ভেঙে আসি। ইউক্যারিওটিক সেল আবার ঠিক একইভাবে আমরা ভাগ করব। এই ক্যারিওটিক মানে ক্যারিওন থেকে আসছে। সো এই ক্যারিওন মানে নিউক্লিয়াস, এটা আমরা সবাই জানি। ক্যারিওন মানে কি? ক্যারিওন মানে নিউক্লিয়াস। ক্যারিওন মানে নিউক্লিয়াস। সেল মানে কোষ, আমি আর না লিখি। ইউ মানে কি? এই ইউ মানে হচ্ছে প্রকৃত।
এই ইউ মানে কি? ইউ মানে প্রকৃত। আমি মনে রাখতাম এইভাবে যে ইউ, এই ইউটা কিন্তু অনেকটা উচ্চারণ হয় ওয়াই ও ইউ এর মতো। এটা উচ্চারণগত, হ্যাঁ, উচ্চারণ। সো ইউটা অনেকটা কিসের মতো উচ্চারণ হয়? ওয়াই ও ইউ। এখন আমার কাছে তুমি কি কখনো অপ্রকৃত হবা? হবা না। আমার কাছে ইউ মানেই, তুমি মানেই প্রকৃত। সো ইউ মানে কি? প্রকৃত। ঠিক তেমনি আমরা যদি এটা জানি, অনেক জায়গায় দেখবো যে সিল মানে হচ্ছে গহ্বর, তাহলে প্রকৃত সিলোম যুক্ত এটা নাম পড়েছিলাম কিন্তু আমরা ইউ সিলোমেট, মনে আছে? তো প্রকৃত সিলোম যুক্ত ক্ষেত্রে আমরা ইউ সিলোমেট পড়েছিলাম। কেন? কারণ এটা ইউ মানেই হচ্ছে প্রকৃত। তাহলে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ একটা, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ একটা। এখন আমাদের মাথায় প্রশ্ন যে ব্যাকটেরিয়া কি আদি কোষী নাকি প্রকৃত কোষী? সহজ, আমি আগেই বলেছি যেটা আদি হয় বা প্রোটো মানে আদি বা প্রো মানে আদি, সেই জিনিসটা আকারে কেমন হয়? সেই জিনিসটা আকারে কিন্তু ক্ষুদ্র হয়। যে কোনো আদি কোনো বস্তু বা আদি কোনো জীব বা আদি কোনো প্রাণী আকারে কেমন হবে? আকারে ক্ষুদ্র হবে। তো ব্যাকটেরিয়া অবশ্যই কিন্তু আদিকোষী। এখন আদিকোষী বলতে কি বোঝাচ্ছে? ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা আসলে আদি, এবং আদি নিউক্লিয়াস যুক্ত কোষ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এই আদি নিউক্লিয়াস যুক্ত কোষ আর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বলতে কি বোঝাচ্ছে? প্রথম অধ্যায়ে যদিও এটা আলোচনা হয়েছে, তা আমি একটু সংক্ষেপে বলে দিই। যেমন একটা প্রকৃত কোষী বা একটা আদি কোষীর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আদি কোষীতে রাইবোজোম ছাড়া কোনো অন্যান্য ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। যেমন সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে আমরা ঝিল্লিবদ্ধ বলতে যা যা বুঝি, বা সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে আমরা যা যা বুঝি, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু কোথায় থাকবে না? এগুলা আদি কোষে থাকবে না। আদি কোষে শুধুমাত্র কোনটা থাকবে? আদি কোষে শুধুমাত্র থাকবে হচ্ছে রাইবোজোম, এবং প্রকৃত কোষে কিন্তু সব কিছুই থাকবে। দ্বিতীয়ত হতে পারে হচ্ছে আদি কোষের রাইবোজোমটা 70S হয়, প্রকৃত কোষের রাইবোজোম 80S হয়। তারপরে হতে পারে আদি কোষের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন নেই, প্রকৃত কোষের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন আছে। আদি কোষে যে ডিএনএটা আছে এটা সাধারণত বৃত্তাকার ডিএনএ, তার মানে এটা একটু অনুন্নত। আর প্রকৃত কোষে যে ডিএনএটা আছে এটা সাধারণত হচ্ছে সূত্রাকার ডিএনএ, সেটা একটু উন্নত হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, এটা আমরা কোষ এবং এর গঠনে ভালোভাবে পড়ে এসেছি। সো আদি কোষী আর প্রকৃত কোষীর মধ্যে আমরা বুঝতে পারলাম যে কোনটা আসলে কি। তো ব্যাকটেরিয়াটা কোনটার মধ্যে যাবে? ব্যাকটেরিয়া যাবে হচ্ছে আদি কোষীর মধ্যে। এখন আমি যেটা বলেছিলাম ক্লামাইডোমোনাস, অক্সোপোরা, নেভিকুলা, এরকম হাজার হাজার নাম আসতে পারে, বলতে পারে যে এটা আদি কোষী নাকি এটা প্রকৃত কোষী। যদি হঠাৎ করে এখন বলা হয় শৈবাল কি আদি কোষী নাকি প্রকৃত কোষী, অনেকে আমরা চিন্তা করি শৈবাল, ছত্রাক, তারপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এই এত দূর যাইতে যাইতে মানে প্রথম দিকের অনুন্নত তো শৈবাল একটা, এটাকে একটা অনুন্নত থ্যালোফাইট বলা হয়। সুতরাং এটা সুকেন্দ্রিক হবে না, মানে এটা প্রকৃত কেন্দ্রিক হবে না, বা এটা ইউক্যারিওটিক হবে না, এটা আদিকোষী হবে, সবাই এরকমই বলে। তো আসলে শৈবালটাও কিন্তু সুকেন্দ্রিক। তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে আসলে কোনটা আদিকেন্দ্রিক কোনটা সুকেন্দ্রিক? এত হাজার হাজার উদাহরণের ভিড়ে আমাদের মনে থাকবেই বা কিভাবে? এর জন্য ট্রিক্স দিয়ে দেই। ট্রিক্সটা হচ্ছে তিনটা শব্দ। একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া নাম দিয়েই আর একটা আছে সায়ানো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নাম দিয়ে আরেকটা কি আছে? সায়ানো ব্যাকটেরিয়া। এবং আরেকটা হচ্ছে মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাটাকেও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার মধ্যে বর্তমান সময়ে ধরা হয়, মাইকোপ্লাজমা। তাহলে এই ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজমা। আমরা একটা লাইন লিখে নিব যে আমাদের বইয়ে বলতে আমরা এখন যে লেভেলের বই পড়বো, ইন্টারমিডিয়েট লেভেলের বই বা অ্যাডমিশন লেভেলের বই, অনার্স লেভেল না। সো আমাদের বইয়ে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা এরা ছাড়া সবাই প্রকৃতকোষী, সবাই প্রকৃতকোষী। তাহলে এই লাইনটা দেখে আমরা কি বুঝবো? যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা এরাই কিন্তু শুধুমাত্র আদিকোষী, আর বাদ বাকি যা আছে সবাই হচ্ছে কি? সবাই প্রকৃতকোষী। মানে আমি যদি এখন বলি শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, ক্লামাইডোমোনাস, নেভিকুলা, অক্সোপোরা, চারা, যাই বলবো না কেন সবকিছুই কিন্তু কি হবে? সবকিছুই কিন্তু সুকেন্দ্রিক হবে বা প্রকৃতকোষী হবে বা ইউক্যারিওটিক সেল হবে। কারণ আমরা কিন্তু এখানকার টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু শিখে গিয়েছি। খুব সহজ একটা বিষয় যে আমাদের বইয়ে যেগুলো আমরা পড়ে থাকি সাধারণত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা এরা ছাড়া মোটামুটি সবাই হচ্ছে প্রকৃতকোষী। কারণ অনেকে বলে যে আমি তো দেখেছি যে মনেরা রাজ্য, এরা তো আদিকোষী। মনেরা রাজ্যের মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা, সাধারণত এই ধরনের জিনিস কিন্তু আছে। সো ঘুরে ফিরে বিষয়টা কিন্তু একই। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা সহজে আদিকোষ আর প্রকৃত কোষ এর উদাহরণটাও শনাক্ত করতে পারবো। আদিকোষ, প্রকৃত কোষের কিছু পার্থক্য আমি মুখে মুখে গল্পে গল্পে বলে দিয়েছি।
এবং ব্যাকটেরিয়াটা যে একটা আদিকোষী এবং এটা যে কিভাবে আসলো, ব্যাকটেরিয়াও ক্ষুদ্র, আদিকোষীরাও ক্ষুদ্র, কেন এটা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এরকম নামকরণ হয়েছে, সবকিছু কিন্তু আমি আজকের ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি।